বিপুল অঙ্কের টাকা। শুনলেই এতদিন কি মনে হতো? হয় এই টাকা দুর্নীতির টাকা, নিশ্চয়ই কোথাও থেকে উদ্ধার হয়েছে, অথবা মোটা অঙ্কের টাকা যা রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু এবার ৩,০০০ কোটি টাকা বাংলার প্রতারিতদের ফেরানোর প্রতিশ্রুতি শোনা গেল স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে। ভোটের মুখে এই আশ্বাস বাণী নিয়ে আবার প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। একই সঙ্গে আজ নজরে থাকবে সিবিআই এর পর এবার ইডি স্ক্যানারে মহুয়া মৈত্র। পাশাপাশি আলোচনায় উঠে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন। বুঝতে হবে যে মানুষ আর চাইছে না। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা ফেরানো হবে প্রতারিতদের। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে বললেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রীর এবং তিনি সেখানে বলছেন যে এই ৩,০০০ কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে সেটা ফেরানোর চেষ্টা করা হবে যখন তার সরকার আবার ক্ষমতায় আসবে। এজেন্সির ভয় দেখিয়ে ইলেকটোরাল বন্ডে আদায় করা টাকা ফেরাবেন তো? পাল্টা প্রশ্ন তুলছেন অধীর রঞ্জন চৌধুরী। শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে প্রশ্ন করছেন এমনটা নয়, রাজ্যের তৃণমূল কংগ্রেসকেও একই প্রশ্ন করেছেন তিনি। অমৃতার গদ্দার অনুযোগের পাল্টা বিরোধীদের রামবান প্রধানমন্ত্রীর। গদ্দার বলা হচ্ছে, এই একটা অনুযোগ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। পাল্টা তখন প্রধানমন্ত্রী বলছেন এই বিরোধীরাই তো প্রশ্ন করে রামের জন্মস্থান নিয়ে। এই বিরোধীরাই যখন নিজেদের পাপকে ঢাকার জন্য তখন ৩০০ বছরের পুরনো ইতিহাসকে তুলে নিয়ে আসে। স্পষ্ট দ্বিচারিতার অভিযোগ তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিবিআই এর পর এবার ইডি নজরে মহুয়া মৈত্র। কাল দিল্লিতে তলব। আপনারা জানেন যে অন্তত 3টে ঠিকানায় সিবিআই তল্লাশি চালিয়েছে মহুয়া মৈত্রর ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে। এবার দিল্লিতে আগামীকালই তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। যাবেন কি? সব থেকে বড় প্রশ্ন সেটাই। নারদ মামলায় ফের তলব ম্যাথু স্যামুয়েলকে। রাজনৈতিক নাটকের শরিক হব না, সিবিআইকে স্পষ্ট জবাবে জানিয়ে দিলেন ম্যাথু স্যামুয়েল। তিনি সবটা বলছেন যে পলিটিক্যাল ড্রামা চলছে নির্বাচনের আগে। এই নারদ মামলার তদন্তে হতাশাও প্রকাশ করেছেন ম্যাথু স্যামুয়েল। প্রথমে ভিডিও পোস্ট, এবার নির্বাচনী অফিসে পোস্টার। বারাসতের দলীয় প্রার্থী নিয়ে অস্বস্তিতে বিজেপি। অস্বস্তিতে বিজেপি শুধু নয়, বিজেপির এই অস্বস্তি প্রতিদিন যেন বাড়ছে বলে মনে হচ্ছে। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো নিঃসন্দেহে সব থেকে বড় খবর যে ৩,০০০ কোটি টাকা, এই ৩,০০০ কোটি টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়। লোকসভা ভোটের মুখে বাংলার প্রধানমন্ত্রীর এই নতুন প্রতিশ্রুতি। তিনি বলছেন সরকার গঠন হয়ে গেলে ইডি যে প্রায় ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তা রাজ্যের গরিবদের ফেরানোর চেষ্টা শুরু হবে। কি হলো কথোপকথনে, কি প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী, দেখুন। बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীর নতুন প্রতিশ্রুতি। বাংলায় ইডির বাজেয়াপ্ত করা প্রায় ৩,০০০ কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্যা অমৃতা রায়কে ফোন করে সে কথা প্রচারেও তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর নির্বাচনী আদর্শ আচরণবিধি যখন কার্যকরী তখন প্রধানমন্ত্রী এই ধরনের আশ্বাস দেন কি করে, এই প্রশ্ন তুলে তার বিধিভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল। এই ধরনের কোনো আশ্বাস অবাস্তব শুধু নয়, এটা বেআইনি এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করার শামিল। কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো, সেটা আদালতের অবমাননার শামিল। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে শুরু করে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী অমৃতা রায় একে একে মহিলা প্রার্থীদের ফোন করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের প্রায় 49% মহিলা ভোটারের ওপরেই তার নজর। अमृता जी, मैं आपको एक बात बताता हूँ। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। हाँ प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस ले रहा हूँ, तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही
जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। সারা ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো, সেই টাকাটা বন্টিত হবে কি? চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো, ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করলো, সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করার টাকা নয়? নির্বাচনের সময় নানা দল, নানা দলের প্রধানরা নানা রকম প্রতিশ্রুতি, আশ্বাস দেন। ভোটের পর সেই আশ্বাসের কি হয় তার উত্তর ভোটের পরেই পাওয়া যাবে। প্রদ্যোৎ সরকার ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের কাছে আসবো। একটা শান্তনুদা অভিযোগের জায়গা ছিল যে এই ধরুন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যারা অযোগ্য তাদের তো পরপর না হয় চাকরি বাতিল হচ্ছে, কিন্তু যোগ্যরা তারা চাকরি পাচ্ছেন না কেন? আদালতের হস্তক্ষেপে সেই দরজা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এবারে যারা প্রতারিত হয়েছেন, যারা এই যে 3,000 কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে, অ্যাটাচ করেছে, এইটা কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন এইবার ফেরাতে হবে। একটা গরিব দরদি এই ভাবমূর্তি কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরার চেষ্টা করছে। প্রথমেই আমি বলি, মোদির গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। আমি তৃণমূলের প্রতিনিধি বলে মাঝখানে বারবার আটকাবেন না। আপনি প্রথমে একটা কথা বলুন, তিনি তো এখানে বিজেপির প্রধান হিসেবে ফোন করছেন বিজেপির একজন প্রার্থীকে। আজকে আমাদের দল বা অন্য যে কোনো দলেও দলের সুপ্রিমো দলের বিভিন্ন প্রার্থীকে ফোন করে। প্রচার সর্বোচ্চ পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারের সাথে কি কথা হচ্ছে সেটার পুরো অডিও ক্লিপিং সারাক্ষণ ধরে সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে। এটা প্রচার ছাড়া কি? নাম্বার 1। নাম্বার 2, প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী নেই, তিনি জমিদারে পরিণত হয়েছেন। এই গরিব বিরোধী জমিদার। আপনি আমাকে বলুন, রাজীব কুমার 16ই মার্চ দুপুর 3টের সময় যখন নির্বাচনের আচরণবিধি ঘোষণা করছিলেন, শিডিউল ঘোষণা করার আগে তিনি প্রথমে বলেছিলেন যে মাসল পাওয়ার, মানি পাওয়ার আটকাবার জন্য সব রকম ব্যবস্থা আমরা করব। সেই আচরণবিধিকে ভুলণ্ঠিত করে ভারতবর্ষের জমিদার নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধান বা ইলেকশন কমিশনের কোন আইন বা দেশের কোন আইন তাকে এই অধিকার দিয়েছে যে সেন্ট্রাল এজেন্সি কোনো টাকা কারোর কোনো জায়গা থেকে রিকভার করবে, সেটা তো সিজার লিস্ট সমেত কোর্টে জমা পড়বে। সেই টাকাটা জমিদার কি করে বিলি করার মতো কথা ঘোষণা করতে পারেন? এই কথা বলার জন্য তো অবিলম্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি সম্ভবত নিজেও প্রার্থী, তাকে তো সবার আগে শোকজ করা উচিত। তিনি এই ধরনের কথা কি করে বলেছেন? এবং এই টাকাটা আমরা 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দির নামে ঘুরপথে 95% টাকা ফেরত করে নিতে দেখেছিলাম। তার সিংহভাগ নিজের পার্টি ফান্ডে গিয়েছিল। আমরা ইডি সিবিআই কে দিয়ে কাজে লাগিয়ে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা তুলতে দেখেছি। এই টাকাটা যে নির্বাচনে বিজেপির পার্টি ফান্ডে ব্যবহৃত হবে। আমি রাজশ্রীর কাছে যাওয়ার আগে শুধু একটা জায়গা সুখেন্দু শেখর রায়কে বলতে শুনলাম যে যখন একটা সাবজুডিস মামলা, সেখানে এইভাবে 3,000 কোটি টাকা ফেরানোর কথা বলেন কি করে? আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাইবো যে যখন সারদা মামলা চলছিল, সেটাও সাবজুডিস ছিল, 500 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হয়েছিল। তাহলে সেখানেও প্রশ্ন তুলতে পারে রাজশ্রী, 500 কোটি টাকা যেটা আমাকে বলতে দিন, আমি কিন্তু আপনাকে আনইন্টারাপ্টেড বলতে দিয়েছি শান্তনুদা, সেটা হচ্ছে এই 500 কোটি টাকা তখন তো সাবজুডিস ছিল। তখন তাহলে এই টাকাটা আলাদা তহবিল তৈরি করে কি করে ঘোষণা করেছিল? আমি একবার দর্শকদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই প্রসঙ্গ উত্থাপন করে কার্যত তুলনা করেছেন যে সরকার যখন তৃণমূল কংগ্রেস সারদা মামলায় টাকা ফেরানোর ব্যবস্থা করেছিল, কিন্তু যে টাকা ইডি বা সিবিআই অ্যাটাচ করছে তারা সেই টাকা কার্যত বিজেপি নেতাদের পকেটে ঢুকছে। তুলনা টেনে কি বলেছিলেন আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার স্মরণ করিয়ে দেবো দর্শক। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেননি।
না, এখন অনেকে বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে গরিবের টাকা ফেরত দিলেন কোথায়, আজকে যখন প্রধানমন্ত্রী বলতেন সেই গরিবের টাকা ফেরত দিচ্ছি, তখন তাহলে তৃণমূলের বসা হচ্ছে কেন? না প্লিজ, আমি রাজস্বীর কাছে আসবো, আমি আপনাকে আবার আসবো শান্তনুদা, কিন্তু আমি বলছি রাজস্বী, যেটা শান্তনু সেন অভিযোগ করছেন সেটা হচ্ছে একেবারে শিয়ার মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন। নির্বাচন কমিশনের তো ব্যবস্থা নেওয়া উচিত বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে শান্তনুদা তো অভিযোগ করছেন তার নিজের দলের প্রতি, তার দল তাকে টিকিট দেয়নি, তাই জন্য তার খুব মন খারাপ। আমরা দেখলাম তো টিভির পর্দায়, চোরের মায়ের বড় গলা, কারা চুরি করেছে, কাদের বাড়ির খাটের তলার থেকে টাকা পেয়েছে, কাদের গার্লফ্রেন্ডের বাড়ির থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, কাদের রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 100 কোটি টাকা পাওয়া গেছে, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। কোন বেকার ভাইপো জালি MBA ডিগ্রি, তার প্রাসাদোপম বাড়ি, তাতে এসকালেটার, কোন তৃণমূলের নেতা তারা স্কোয়ার ফিট আর ইঞ্চিতে টাকা নিয়ে তাদের প্রাসাদোপম বাড়ি আর সম্পত্তি তৈরি করেছে, বউয়ের নামে স্কুল তৈরি করেছে, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। আমাদের পরিষ্কার প্রতিশ্রুতি ছিল, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেটা, গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছেই যাবে, কারো ইয়েতে যাবে না। আরে ইলেকটোরাল বন্ড নিয়ে বড় বড় কথা বলছে, পরিষ্কার চাঁদা নেওয়া হয়েছে, ব্যালেন্স শিটে পার্টির ফান্ডে রিফ্লেক্ট করবে, যে চাঁদা দিয়েছে তার ব্যালেন্স শিটে করবে। আরে 22টা এমপি নিয়ে 75 কোটি টাকা পার এমপি পিছু নিয়েছে যে দল, তারা বড় বড় কথা বলছে, তারা বলছে জানি না কারা টাকা দিয়েছে। হরিশ চ্যাটার্জি বাড়ির স্ট্রিটে দানপাত্র রাখা ছিল, লোকে একেবারে সব মমতা ব্যানার্জিকে উজাড় করে টাকা দিয়ে চলে গেছে, কেউ জান না। এই হচ্ছে নেকা, উন্নয়ন থেকে টাকা দিয়েছেন বলে কুণাল ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি হচ্ছে সারদার বেনিফিশিয়ারি, সারদার সব টাকা মমতার বাড়িতে রাখা আছে। আমরা বলিনি, দলের প্রধান মুখপাত্র বলছে, মমতা ব্যানার্জি বলছেন আপনারা বেশি করে সিগারেট খান, সেই টাকা দিয়ে আমরা সারদার টাকা ফেরত দেবো, না এই টাকা ফেরত দেবো। তখন মনে ছিল না, তাহলে পরে সিগারেট খেতে বলেছিলেন কেন? কোন ভরসা একটা মুখ্যমন্ত্রী দেশের মানুষকে বলছে যে আপনারা সিগারেট খান, যেখানে স্ট্যাটিউটারি ওয়ার্নিং থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? তাহলে এই প্রশ্নগুলোকে মমতা ব্যানার্জিকে করা হোক। জমিদারি তো সব থেকে বড় হচ্ছে মমতা ব্যানার্জিদের, যারা টালির চালে থাকতো তাদের ভাইরা 35টা বাড়ি, এখন বাকি দুজন আমার বলার সুযোগ পাননি। শান্তনু সেন, আমি রাজস্বী তোমাকে থামালাম, রাজস্বী লাহিড়িকে থামালাম। চোরেরা বড় বড় গলাবাজি করছে। প্রথম কথা, সারদার যে 500 কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছিল সেটা রিকভার টাকা ছিল না, নাম্বার 1। নাম্বার 2, যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বার্নিং ইস্যু, আমি বলছি অন্য কথা আমাকে আপনি কথা বললে তার যদি একটা কাউন্টার আর্গুমেন্ট থাকে আমাকে দর্শকদের দিতে হবে। সেটা হচ্ছে 500 কোটি টাকা আমি একবারও বলিনি রিকভার টাকা ছিল। প্রশ্ন হচ্ছে সেটাও তখন সাবজুডিস ছিল, তাহলে সেটা তখন কোনো মুখ্যমন্ত্রী বা কোনো সরকার ঘোষণা করেন কি করে? এইটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, দ্রুত শেষ করুন। আমি মোডাস অপারেন্ডির কথা বলছি, ইন্ডিভিজুয়াল ফান্ড কালেকশন করে কাউকে দেওয়া আর রিকভার টাকা যেটা কোর্টে জমা পড়ার কথা সেই টাকা দেওয়া এক নয়। আমি যেটা বলছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে দেশের বার্নিং ইস্যুগুলো থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করছেন, এখানে আমার স্টুডিওতে বিজেপির প্রতিনিধিও সেই উত্তরটা বাইপাস করে অন্য নানান ইস্যু নিয়ে তিনি আলোচনা করলেন। তিনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, 3টে প্রশ্ন আমার। এক হচ্ছে, এই যে 3000 কোটি টাকা ফেরানোর প্রতিশ্রুতি, এটা কোনো এমসিসি ভায়োলেশন কিনা? 2, একেবারে প্রধানমন্ত্রী একাধিকবার এই কথা বলেছেন যে ইডি সিবিআই হচ্ছে স্বতন্ত্র সংস্থা, নিজেদের মতন তারা তদন্ত করে, সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করে না। তাহলে সেই বাজেয়াপ্ত করা টাকা কাকে ফেরানো হবে, কিভাবে ফেরানো হবে, সরকার সেটা বলতে পারে কিনা? আর 3, তাহলে কি সরকার কোনো নতুন আইন আনার ভাবনা চিন্তা করছে, যেভাবে টাকা ফেরানোর পথটা মসৃণ করা যেতে পারে? প্রথম কথা বলি, প্রধানমন্ত্রীর কিন্তু অনেক লিগাল অ্যাডভাইজার আছে। দেখুন, সুখেন্দু বিকাশ বাবু বললেন, শান্তনুবাবু বলছেন, সুখেন্দু শেখর বাবু বললেন, এই যে উনি ওদের বক্তব্য হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে। কোথায় ভায়োলেট করছে? আপনি কথাটা ভালো করে খেয়াল করুন। উনি বলছেন আমি লিগাল অ্যাডভাইস নিচ্ছি, যদি লিগাল অ্যাডভাইস মেলে তাহলে আমি চেষ্টা করবো এই 3000 কোটি টাকা ফিরিয়ে দিতে। এই কথাটার মধ্যে কোথায় দোষ আছে? আপনি ভালো করে ভেবে দেখুন, কোনোভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেনি। উনি বলছেন আমি লিগাল অ্যাডভাইস নিচ্ছি। একটা লোক লিগাল অ্যাডভাইস নিতেই পারেন, তিনি দেশের প্রধানমন্ত্রী। যদি লিগাল অ্যাডভাইস যথাযথ মেলে তাহলে আমি ওই টাকা ফেরত দেওয়ার চেষ্টা করব, গরিবের টাকা গরিবের কাছে। এটা খুব ভালো কথা। এখন দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে এটা উনি সিদ্ধান্ত নিতে পারেন কিনা। ইডি যে টাকা অ্যাটাচ করেছে সেই টাকা কার ঘর থেকে কিভাবে অ্যাটাচ করবে? আপনি স্বতন্ত্র সংস্থা, এটা আদতের বাস্তবে স্বতন্ত্র সংস্থা থাকে কিনা এটা নিয়ে বিরাট প্রশ্ন। এগুলো নিয়ে আমি তার মধ্যে যাচ্ছি না। আমি থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে ভাবুন যে টাকাটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে তো সরকার দেখবে।
সেই টাকাটা কোথায় যাবে, কি নেবে, এটা তো বিধি বন্টনের দায়িত্ব। না, কিন্তু কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে না না, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলো, টাকাটা তো কোর্ট বলবে না ওখানে দিতে, সেই এক্সিকিউটিভ ডিসিশনটা তো গভর্নমেন্টকেই নিতে হবে। এখন নিশ্চয়ই নিতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে তাকেই নিতে হবে। সে যদি মনে করে যে আমি সেই টাকা সমুদ্রে ফেলে দেবো, মানে কথার কথা বলছি, তা সেটাও গভর্নমেন্টকে নিতে হবে। আর সে যদি মনে করে আমি গরিবের জন্যই পুরো টাকাটা দিয়ে দেবো, সেটাও সরকারকে নিতে হবে। সেটা বিচার বিভাগ করবার তার ক্ষমতা নেই, করবার দায়িত্ব নেই, এবং সংবিধান বিচার বিভাগকে সে দায়িত্ব দেয়। সুতরাং সেদিক থেকে হবে। এইবার তৃতীয় যে প্রশ্নটা আপনাকে বলি, এই যে কংগ্রেস যে কথাটা বলছে, আমি বলবো, আমি এর আগের দিনও প্রথম দিনই যখন ইলেকট্রাল বন্ডের কথা ছিলাম তখন বলেছিলাম সব দল যাদের যে টাকা পেয়েছে সব টাকা ইডি অ্যাটাচ করুক, কিন্তু কংগ্রেসেরও তো টাকা গেছে, একমাত্র সিপিএম বা একমাত্র সিপিএম সেখানে, মানে এই একটা শূন্য যেটা নিয়ে সিপিএম এখনো পর্যন্ত গর্ব করে। কিন্তু আমি পাশাপাশি এটাও ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো যে মহুয়া মৈত্র, তাকে কিন্তু ইডি তলব করেছে আগামীকাল দিল্লিতে। অনেকে প্রধানমন্ত্রীর বিজেপি প্রার্থীর সঙ্গে কথোপকথনের সঙ্গে ইডির এই তলব একেবারে এক সরল রেখা যুক্ত করার চেষ্টা করছে। সিবিআই এর পর এবার ইডি। লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের অফিস এবং করিমপুরের আনন্দপল্লীতে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে তল্লাশি চালান সিবিআই এর গোয়েন্দারা। এরপরই সিবিআই এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও এমন একটা দিনে যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मৈত্র का क्या होगा, बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं? हाँ जी। বালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই? এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি। বিজেপি যখন মহুয়া মৈত্রের বিরুদ্ধে খড়গহস্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকেই। আবির দত্ত, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, আমি কনীনিকা ঘোষের কাছে এই পর্বে এই কারণে আসতে চাইবো, তার কারণ সিপিএম, সিবিআই বা ইডি কেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আরও তৎপরতার সঙ্গে তদন্ত করছে না, এই প্রশ্ন সিপিএম তুলছে। আবার সেই সিপিএমই তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন সিবিআই বা ইডি তদন্ত করছে তৎপরতার সঙ্গে, এই প্রশ্ন তুলছে। আমার এইখানে কনীনিকা ঘোষের কাছে প্রশ্ন যে তৃণমূলের অংশ থেকে, তৃণমূল থেকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে কনীনিকাদি, যে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর কথোপকথন, যেখানে মহুয়া মৈত্রের প্রসঙ্গ উঠে আসা এবং পরদিন মহুয়া মৈত্রকে ইডির সমন দিল্লিতে ডেকে পাঠানো, সবটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সিপিএমও তাই মনে করে? দেখুন, ইডি আর সিবিআই আসলে যা হচ্ছে, আমাদের রাজ্যে অবশ্য কোর্ট মনিটরড, সেই কারণেই খানিকটা তদন্ত এগোনোর প্রশ্নে। কিন্তু তাও দেখুন যে কত পিছানো, যে কারণের জন্য বারবার বিচারপতিরা পর্যন্ত প্রশ্ন তুলছেন যে কী কারণে এত দেরি হচ্ছে। আর ইডি সিবিআই তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে
প্রধানমন্ত্রীর দলের কাছে দুধ ভাত। আর সেই কারণের জন্য হচ্ছে যখন খুশি যেমন খুশি যা খুশিভাবে ব্যবহার করা যাবে, সে কারণে তারা কি টাকা অ্যাটাচ করছে সেটা নিয়ে কি করতে পারবেন তার আইনি পরামর্শ আজকেই ওনার নেওয়ার কথা মনে হচ্ছে এবং সেটা নিয়ে প্রচার করা। আর প্রচার সর্বস্বতা, এই তো দেখুন আজকে তৃণমূল আর বিজেপি উভয়ের এটাই একমাত্র পথ। এবং কি নিয়ে কথা কিন্তু হচ্ছে? মহুয়া মৈত্রের কি নিয়ে? আমি ক্ষেত্রে বলি পুরোটা না, এথিক্স কি নিয়ে? কমিটিতে দাঁড়ান গেল, বলি। তারপরে কি নিয়ে? লোকপালের নির্দেশে হ্যাঁ, সিবিআই বলি আমি। হচ্ছে। কি নিয়ে বলছি, কথা এখানে হচ্ছে? বিজেপি কোথায় দেখুন এলো? বারবার কি নিয়ে কথা হচ্ছে, তৃণমূলই বা কি নিয়ে কথা বলছে, বিজেপি বা কি নিয়ে কথা বলছে, সমানেই কথা হচ্ছে হয় দুর্নীতি, আর এ দুর্নীতি ওর দুর্নীতি, এর ইলেকটোরাল বন্ডের দুর্নীতি ওরও ইলেকটোরাল বন্ডের দুর্নীতি, এর চাকরি চুরির দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। সাধারণ মানুষের টাকাগুলোকে নিয়েই তো এরা দুর্নীতি করছে। তাহলে সাধারণ মানুষের প্রত্যেক দিনের ইস্যু কই, জীবন যন্ত্রণার কথা কই? এক তো যে চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, চাকরি চুরি হচ্ছে, এই কথা কই? কেন, কি কারণের জন্য জনধন অ্যাকাউন্টে টাকা এলো না, কেন কর্মসংস্থান হচ্ছে না, কেন পরিযায়ী শ্রমিক হচ্ছে, এই প্রশ্নের উত্তর কোথায়? তৃণমূলের কাছে, বিজেপির কাছে। শুধুমাত্র দুর্নীতি, টাকা চুরি, ইলেকটোরাল বন্ড, এই নিয়ে আছেন ওরা। একেবারে কনিনিকা ঘোষ কারণ প্রশ্ন, একেবারে মানুষকে কনিনিকা ঘোষ নিয়ে, প্রশ্ন মানুষের তুলছে থেকে যেখানে টাকা নিয়ে ওরা দুর্নীতি এই ইস্যু করছে। হওয়া উচিত, এই করছে। যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্ন ইস্যু হওয়া উচিত, যেখানে মানুষের উপর ছাদটা সুনিশ্চিত করা যাচ্ছে কিনা মাথার উপরে সেটা ইস্যু হওয়া উচিত, সেখানে ইস্যু হচ্ছে কিনা গদ্দার কৃষ্ণচন্দ্র বনাম স্বৈরাচারী সিরাজ। এইটা ইস্যু হচ্ছে এই কারণে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর যে কথোপকথন, সেখানে এই বিষয়টা এসেছে। কিভাবে এসেছে, কেনই বা ইস্যু হচ্ছে, দেখুন। अमृता जी, आप महाराजा कृष्णराय चंद जी की विरासत को आगे ले जा रही है। एक बात आपको हम शेयर करना चाहेंगे, हम क्या कह सकते हैं? जी जी जरूर, मुझे अच्छा लगेगा। ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है, तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता। আজ থেকে 267 বছর আগে পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার বুকে নেমে এসেছিল পরাধীনতার অন্ধকার। সেই সময় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন মির্জাফর থেকে ঘসেটি বেগম, জগৎ শেঠ থেকে উমি চাঁদ। সেই সময় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছিল। সেটা ছিল 1757 সাল, আর এখন 2024। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা অস্তমিত হওয়া থেকে এখন লোকসভা ভোট, আর এবার ভোটের ময়দানে সেই নবাব সিরাজউদ্দৌলা এবং মহারাজা কৃষ্ণচন্দ্র। সৌজন্যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনিক কথোপকথন। तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे, तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते, हम तो दूसरों के अधीन रहते ना। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,
কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য নিজেই স্বীকার করে নিলেন যে ওর পূর্বপুরুষ মহারাজা কৃষ্ণচন্দ্র ক্লাইভের দালালি করেছিলেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করতে মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠদের সঙ্গে হাত মিলিয়ে বাংলার সাথে বেইমানি করেছিলেন। এরপরই তাঁর কটাক্ষ, ব্রিটিশদের দালাল মুচলেখা সাভারকারের দল যে দালালদের বংশধরদেরই প্রার্থী করবে, এতে আর আশ্চর্যের কি আছে? এই ইতিহাস আমরা জানি। এবং যখন মির্জাফর বিশ্বাসঘাতকতা করেন, সেই তারপরে মির্জাফরকে জায়গা দিয়েছিলেন, সমর্থন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, সেই ইতিহাস কি করে মুছে ফেলা যাবে? এবং আজকে সেই বাংলাকে সেই দিল্লিওয়ালার কাছে বিক্রি করে দেওয়া, বাংলাকে শেষ করে দেওয়া, ভাতে মারা, পেটে মারা, এরও পরিকল্পনাটা করছে এখানকার বিজেপি। এবং সেই বিজেপি তো মির্জাফরের কাজ করছে বাংলাকে নিয়ে। সুতরাং এই দুটোকে আলাদা করা যাবে না। কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য এবার বিজেপির প্রার্থী, আর পলাশির যুদ্ধে সেই রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই কৌশলে মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র রামের প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী। खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं, लेकिन जब भगवान राम की बात आती है तो वो कहते हैं कि सबूत कहाँ है, इतनी पुरानी बात क्यों निकालते हो। लेकिन जब कृष्णचंद्र राय की बात आती है तो वो तुरंत निकालते हैं। तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए। লোকসভার ভোট যুদ্ধে হঠাৎই রাজনীতির উপাদান হয়ে হাজির ঐতিহাসিক চরিত্ররা। আশাবুল হোসেন ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। দেখুন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে যদি দেখেন তাহলে ইতিহাসকে সামনে তুলে নিয়ে আসা এবং সেই ইতিহাসকে সামনে রেখে শাসক বিরোধীর একে অপরকে আক্রমণ চাপানুতোর এই ছবি রবীন্দ্রনাথবাবু একাধিক রাজ্যের ভোটের আগে দেখা গিয়েছে। কিন্তু আমি বলছি এই রাজ্যের ক্ষেত্রে যখন সেই ইতিহাসকে সামনে রেখে ধর্মীয় অনুষঙ্গকে দুর্নীতির পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া, এইটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে যখন ফোনের অপর পারে স্বয়ং প্রধানমন্ত্রী রয়েছেন? ভীষণ তাৎপর্যপূর্ণ। আপনি ফোনটা দেখুন, বিজেপি তার এজেন্ডার থেকে প্রধানমন্ত্রী এবং প্রার্থী দুজনের কেউই সরেনি। এবং বস্তুতপক্ষে এই ফোনটা আপনি, এটা কিন্তু আগে থেকে স্ক্রিপ্টেড। আপনারা এরকম ভাববেন না উনি ফোন করলেন সঙ্গে সঙ্গে কথা হলো। এই যে ফোনটা পাবলিক হবে সেটাও স্ক্রিপ্টেড বলেই আমার ধারণা। এবং সেখানে উনি এই যে মেরুকরণ, আমি খুব ডিটেলসে যাব না কারণ এটা সেন্সিটিভ ইস্যু, কিন্তু ইংরেজরা যদি বিদেশি হয় তাহলে আর কারা বিদেশি হতে পারে সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন। এবং সেই জায়গা থেকে সনাতন ধর্মকে রক্ষা করবার দায়িত্ব যারা নিয়েছিলেন কৃষ্ণচন্দ্র তাদের মধ্যে আছেন বলছেন। এবং সেই রাম মন্দির ইস্যুকে সেই প্রসঙ্গে ঢুকিয়ে দিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এদের যে ইলেকশন এজেন্ডা, সেই ইলেকশন এজেন্ডাকে সুন্দরভাবে এর মধ্যে করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে 300 বছরের আগের যে ঘটনা, এই ঘটনার ঐতিহাসিক, কৃষ্ণচন্দ্রের ঘটনা ঐতিহাসিক, রাম মন্দিরের ঘটনা ঐতিহাসিক, কি কোনটা ঐতিহাসিক কোনটা ঐতিহাসিক নয়, এই নিয়ে আজকে চর্চা করার কোনো জায়গা নেই। আজকে চর্চা করা উচিত এই এতে মানুষ চাকরি পাচ্ছে, একেবারে চাকরির প্রশ্ন যখন আসছে, দুর্নীতির প্রশ্ন আসছে, আমি বলছি পাশাপাশি একেবারে মেরুকরণকে সামনে রেখে দুর্নীতির অস্ত্র কি ভোঁতা করে দেওয়ার চেষ্টা হলো, নাকি পাশাপাশি দুটো ইস্যুকে সামনে রেখে আসলে লাভটা পাবে ভোট বাক্সে বিজেপি? রাজশ্রী, তোমাদের বিরুদ্ধে অভিযোগটা মারাত্মক। তোমরা মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছো যে শুধুমাত্র দুর্নীতির অস্ত্রে সান দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল তোমাদের আসবে না, সুকৌশলে সেই কারণে রাম মন্দির ইস্যুকে সামনে নিয়ে এসে একেবারে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছো তোমরা। প্রথম কথা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির রানী জ্যোতির্ময়ী, তার লড়াইয়ের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অখণ্ড নদিয়া জেলার 5টি সাব ডিভিশনের মধ্যে 2টি সাব ডিভিশন নিয়ে আজকের নদিয়া জেলা তৈরি হয়েছে। 14ই আগস্ট এই রাজবাড়ির সামনে পাকিস্তানের পতাকা উঠে গিয়েছিল। 18ই আগস্ট এই নদিয়া জেলা ভারতে অন্তর্ভুক্ত হয়। নদিয়ার স্বাধীনতা দিবস 15ই আগস্ট কিন্তু নয়, এটা কেউ জানে না। এবং এই আজকে যাকে নানান কথা রানীমা যে কথাগুলো বললেন, এই কৃষ্ণনগরের আমঘাটায় হরিহর মন্দিরে মহারাজা কৃষ্ণচন্দ্র ত্রিকুট পর্বত থেকে শ্রীরামচন্দ্রের পাদপদ্ম চিহ্ন বহু অর্থ ব্যয় করে নিয়ে এসে এখানে রেখেছিলেন। এইটাও ইতিহাস, এটাও বাস্তব। তো এই ইতিহাসগুলো কুণাল ঘোষেরা জানেন না, অরূপদারা জানেন না,
আর নবাব কখনো স্বাধীন হয় না। নবাব মানে হচ্ছে গভর্নর, মুঘল বাদশার আন্ডারে একজন গভর্নর হচ্ছেন নবাব, তিনি স্বাধীন হতেই পারেন না। তো বাংলার পরাধীনতা মুঘলরা লড়লো না কেন? লড়তেই পারতো। কেউ, এরাও তো, সিরাজ কোনো বাংলার বাঙালি ছিল না। রাজকুমারী তারা সুন্দরী দেবীকে অপহরণ করার জন্য নাটোর আক্রমণ করেছিলেন, তার হারেমের বেগম বানানোর জন্য। আচ্ছা, এটা তো ইতিহাসের ক্লাস না, এটা পলিটিক্যাল ডিবেট। আমি একটাই কথা বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বিগত 9 মাসে মণিপুরের লাঞ্ছিতা, ধর্ষিতা, নিপীড়িত মহিলাদের ফোন করার টাইম পান না, তিনি প্রচার সর্বস্ব হয়ে কিভাবে টেলিফোনের মধ্যে দিয়ে প্রচার করছেন আমরা দেখলাম। আমি একটাই কথা বলবো, চিন্তার বিষয়। তিনি এখানে রামচন্দ্রের কথা বলছেন, আর সেই রামচন্দ্র যাকে পূজা করতেন সেই মা দুর্গা, সেই মা দুর্গার পিতৃ পরিচয় চেয়েছেন এখানে তারই রাজ্যের বিজেপির ক্যান্ডিডেট আমাদের রাজ্যের দিলীপবাবু। এটা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানা আছে? রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা কোন জায়গায় গেছে? রমেশ বিদুরি দানিশ আলীকে পার্লামেন্টের ভিতরে অপমান করছে, এথিক্স কমিটি চুপ করে বসে আছে, আর মহুয়া মৈত্র তৃণমূল বলে তার বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় তার বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে হচ্ছে এটা বোঝা তো ধরুন আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু এইটুকু চাইতে পারি যে ভোটকে সামনে রেখে তো সবটা হচ্ছে, ভোটটা যেন সবাই একেবারে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশে দিতে পারে, এই আশাটুকু রেখে অনুষ্ঠান শেষ করবো।